আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, ফেসবুকে বিজ্ঞাপন দেখে 4 লক্ষ খোয়ালেন করিমগঞ্জের ব্যবসায়ী। সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করতে কয়েক লক্ষ টাকা খোয়ালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। জানা যায়, করিমগঞ্জ শহরের সঞ্জীব পাল নামের এক স্টিল পাইপের ব্যবসায়ী ফেসবুকে রাজস্থানের জয়পুরের বিনায়ক ইন্ডাস্ট্রির দেওয়া বিজ্ঞাপন দেখে সামগ্রী ক্রয় করার জন্য কোম্পানির সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তিনি প্রায় 23 কুইন্টাল সামগ্রীর অর্ডার করার পাশাপাশি তাদের একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 4,14,000 টাকা পাঠিয়ে দেন। পরে কোম্পানির পক্ষ থেকে ইনভয়েস এবং ট্রান্সপোর্টের বিল ব্যবসায়ী সঞ্জীব পালকে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সামগ্রী আর পাননি। আজ না কাল পৌঁছবে এমন অপেক্ষায় ছিলেন পালবাবু। সামগ্রী হাতে না পৌঁছায় কোম্পানি এবং ট্রান্সপোর্টের মোবাইলে ফোন করেন, তবে ফোনে কাউকে পাননি, মোবাইল সুইচ বন্ধ রয়েছে। অবশেষে করিমগঞ্জের ব্যবসায়ী সঞ্জীব পাল কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর করিমগঞ্জ পুলিশ তদন্ত আরম্ভ করেছে বলে জানা গেছে। অপরদিকে আজ ফের নিলামবাজার বেড়াদালে সড়ক দুর্ঘটনা। একটি অটো এবং ড্রাইভার গাড়ির মুখোমুখিতে গুরুতর আহত হন প্রায় সব যাত্রী। অপরদিকে দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ভাঙচুর জানকি বাজারে। গুন্ডা বাহিনী দিয়ে এলাকায় হামলার চেষ্টা, আটক এক। দেহ ব্যবসা চালানোর অভিযোগে এক মহিলার বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। উত্তম মধ্যম দিয়ে এক যুবককে পুলিশে তুলে দেওয়া হলো। মঙ্গলবার সন্ধ্যা রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ডে। দীর্ঘদিন ধরে এই এলাকায় দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন এক মহিলা, এমন অভিযোগ স্থানীয় মানুষের। আর এর জেরেই ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এক মহিলার ঘরে ভাঙচুর চালান। স্থানীয় লীলারানী দাস, সজনা রানী দাস, মমতা দাস, রুমা দাস সহ অন্যান্যরা জানান, অভিযুক্ত মহিলা দীর্ঘদিন ধরে নিজের ঘরেই দেহ ব্যবসা চালিয়ে আসছেন। এমনকি ভিনধর্মী অপরিচিত পুরুষরা ওই মহিলার ঘরে দিনে রাতে যাওয়া আসা করে। এ নিয়ে স্থানীয় সচেতন মানুষ অনেকবার বাধা দিলেও এতে কর্ণপাত করেননি ওই মহিলা। উল্টো স্থানীয় মানুষের গালিগালাজ ও ধমকি দিতে থাকেন। দেহ ব্যবসা চালানোর জন্য বাধা দেওয়ায় একদল গুন্ডা নিয়ে এলাকায় হইচই পরিস্থিতি সৃষ্টি করেন ওই মহিলা। এক সময় স্থানীয় পুরুষ মহিলারা বের হয়ে গুন্ডা বাহিনীটিকে আটক করার চেষ্টা করেন। তখন পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় গুন্ডা বাহিনী। স্থানীয় মানুষ ক্ষুব্ধ হয়ে ওই মহিলার করে ভাঙচুর চালান। পরে স্থানীয়রা ওই মহিলার স্বামীকে আটক করে পুলিশের সমঝে দেন। ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে গ্রেফতারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন। তারা বলেন, অতি সত্বর ওই মহিলাকে গ্রেফতার করতে হবে এবং এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে, না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। তবে মহিলার স্বামী দেহ ব্যবসার অভিযোগ খণ্ডন করে বলেন, এমন কিছুই হয়নি, সম্পূর্ণ অভিযোগ মিথ্যা। বর্তমানে ওই মহিলার স্বামী পাঁচগ্রাম পুলিশের হেফাজতে রয়েছেন। অপরদিকে লক্ষ্মীপুরের শতসজ্জার হাসপাতাল ও মহকুমা শাসকের স্থায়ী কার্যালয় নির্মাণ শুরু হচ্ছে শীঘ্রই। বিধায়ক কৌশিকের তৎপরতার ভূয়সী প্রশংসা নাগরিক সভায়। লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বিধায়ক কৌশিক রায়ের প্রচেষ্টায়। 3টি বড় প্রকল্পের কাজ আগামী 15 আগস্টের মধ্যে শুরু করার তৎপরতা চলছে। এর মধ্যে শতসজ্জার লক্ষ্মীপুর জেলা অসামরিক হাসপাতালের ভবন, মহকুমা কার্যালয়ের স্থায়ী ভবন ও আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের ভবনের কাজ শীঘ্রই শুরু করা হবে। এ নিয়ে পৌরসভার মিলায়তনে অনুষ্ঠিত নাগরিক সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের মহকুমা শাসক টি তাউসেন, লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল পরিচালনা সমিতির সভাপতি কল্যাণ চক্রবর্তী ও লক্ষ্মীপুর হাসপাতালের চিকিৎসক ওয়াই কিশোর সিংহ। বৈঠকে জানানো হয়, লক্ষ্মীপুর হাসপাতাল নির্মাণের জন্য 127 কোটি টাকা মঞ্জুর হয়েছে। 7 তলা বিশিষ্ট হাসপাতাল ভবনে থাকবে 100 শয্যা ও 22টি বিভাগ, 20 জন চিকিৎসক এবং 40 জন নার্স, 8 জন ডাক্তার ও 16 জন নার্সিং স্টাফের জন্য নির্মাণ করা হবে কোয়ার্টার। 7 তলার হাসপাতাল ভবন নির্মাণ করা হবে 80,000 স্কোয়ার ফুট জায়গায়। এছাড়া বর্তমান কার্যালয়ের জায়গায় 19 কোটি ব্যয়ে এসটিওর সিভিলের কার্যালয় নির্মাণ করা হবে। লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য 8 কোটি ব্যয়ে নতুন ভবন নির্মাণ হবে। ভবন নির্মাণ চলাকালীন পড়ুয়াদের পাঠদান করা হবে গার্লস স্কুল, পৌরসভার একটি কক্ষে এবং লক্ষ্মীপুর সার্কেল অফিসের একটি কক্ষে। এছাড়া নতুন ভবন নির্মাণের জন্য বর্তমানের লক্ষ্মীপুর হাসপাতালের জায়গা খালি করে দেওয়া হবে। তবে জরুরিকালীন স্বাস্থ্যসেবার প্রতি লক্ষ্য রেখে বৈঠকে হাসপাতালের কাজ ছোটমামদা মডেল হাসপাতালে স্থানান্তর করা হবে। সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পৌরপতি মৃণাল কান্তি দাস সহ অন্যরা।
বিধায়ক কৌশিক রায় জানান, হাসপাতাল সহ অন্য দুটি ভবন নির্মাণের কাজ 15 আগস্টের মধ্যে শুরু করবেন বরাত পাওয়া ঠিকাদার। তাই লক্ষ্মীপুর হাসপাতালের যাবতীয় কাজ আগামী 2 বছরের মধ্যে চলবে ছোট মামদা মডেল হাসপাতালে। এছাড়া ভবনের নির্মাণ কাজ চলাকালীন জরুরিকালীন চিকিৎসা সেবার জন্য ফুলেরতল শিলচর রোডে থাকা একটি হাসপাতালে আরও একজন চিকিৎসক ও একজন নার্স বৃদ্ধি করা হবে। এসডিও সিভিলের যাবতীয় কাজকর্ম স্থানান্তর করা হবে ফুলেরতল সদ্ভাবনা হলে অস্থায়ীভাবে। অপরদিকে এনআরসিতে বিসঙ্গতি, প্রচন্ড গরমেও ভিড় সোনাই সার্কলে। এনআরসির চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও তথ্য বিভ্রাটে যারা আধার কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য 7 দিনের বিশেষ সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার। এই সুযোগকে কাজে লাগাতে সোনাই সার্কেল অফিসে গত সোমবার থেকে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। প্রচন্ড গরম উপেক্ষা করে সোমবার থেকে সোনাই রাজস্ব সার্কেল এলাকার গ্রামাঞ্চল থেকে হাজার হাজার নারী পুরুষকে লাইনে দাঁড়াতে দেখা গেছে। চরম অব্যবস্থার মধ্যে ভিড় সামাল দিতে সার্কেল অফিস চত্বরে পুলিশ মোতায়েন করতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। প্রচন্ড রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মহিলা ও পুরুষরা এনআরসির নথিপত্র জমা দিতে হচ্ছে। কর্তৃপক্ষের চরম অবহেলায় নাবিশ্বাস উঠছে উপস্থিত জনগণের। নেই পানীয় জলের সুব্যবস্থা, এমনকি বসে আবেদনপত্র পূরণ করার ব্যবস্থা নেই। ভুক্তভোগী জনতা কড়া রোদে মাটিতে বসে ফর্ম পূরণ করে অত্যাবশ্যকীয় নথিপত্র সহ কাউন্টারে জমা করছে। কুলের শিশুকে বুকে আঁকড়ে ধরে প্রচন্ড রোদে মহিলাদেরও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চরম অব্যবস্থা সত্ত্বেও ভুক্তভোগী জনতা আধার কার্ড সচল করতে উদ্গ্রীব হয়ে উঠেছেন। এনআরসির কাজের টেলায় সার্কেল অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে। এদিকে এনআরসির কাজে রীতিমতো ব্যবসা স্থলে পরিণত হয়েছে সোনাই বাজার ও সার্কেল অফিসের আশপাশ। ফর্ম বিক্রি থেকে শুরু করে তা পূরণ ইত্যাদিতে ইচ্ছে মতো টাকা রোজগার করছেন জেরক্স দোকানের মালিক সহ এক শ্রেণীর সুযোগ সন্ধানী। অপরদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটকে গদি বাঁচানোর বাজেট বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যোরহাটের সাংসদ গৌরব গগৈ। বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, স্রেফ দুজনকে সন্তুষ্ট করার অভিপ্রায় রয়েছে এই বাজেটে। যে শিল্পপতিরা বিজেপিকে চাঁদা দেন তাদের খুশি করার প্রয়াস দেখা গেছে বাজেট প্রস্তাবে। গৌরবের মতে এই বাজেট দেখিয়ে দিল মোদী সরকার কতটা দুর্বল। ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন বলেছেন, এই বাজেটে আসামের কোনো সমস্যাই প্রতিফলিত হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন আসামের বন্যার কথা বলছিলেন তখন আমি দাঁড়িয়ে তাকে বলি এর সঙ্গে ভূমিস্খলন জুড়ে দিতে। পরে তার সঙ্গে দেখা করেও কথাটা বলেছি, কিন্তু তিনি বিষয়টিকে ততটা আমল দেননি। অথচ ভূমিস্খলনের জেরে রাজ্যের বহু জমির সল্লি সমাধি ঘটেছে বলে আক্ষেপ ব্যক্ত করেন রকিবুল হোসেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার মতে এই বাজেটে উত্তর পূর্বকে বঞ্চিত করা হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি বাবদ গত 5 বছরে 10,785 কোটি টাকা পাওনা আসামের, অথচ এই সময়কালে আসাম পেয়েছে মাত্র 250 কোটি টাকা। মোদির গদি বাঁচাতে অন্ধ্রপ্রদেশকে 15,000 এবং বিহারকে 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলোর কি হবে সে বিষয়ে কোনো উল্লেখ নেই বাজেটে। নির্দল সাংসদ অজিত কুমার ভুইয়া বলেন, এবারের বাজেট আসাম ও উত্তর পূর্বের মানুষের মনে কোনো আশার প্রত্যয় জাগাবে না। ভুইয়ারও সাফ কথা, নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে খুশি করার বাজেট পেশ করা হয়েছে। সরকার দুর্বল বলেই তাদের সন্তুষ্ট করা ছাড়া উপায় নেই। অপরদিকে আসামের জন্য আসার কথা নেই বাজেটে বললেন সুস্মিতা। নির্মলা সীতারমণের বাজেটে আসামের জনগণকে উৎসাহিত করার তেমন কিছুই নেই। সবকা সাথ সবকা বিকাশের কথা বারবার উচ্চারণ করলেও সুষম উন্নয়নের কোনো প্রয়াস নেই বাজেটে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব এভাবেই নিজের বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বাজেটে যৎ কিঞ্চিত ব্রহ্মপুত্রের কথা উল্লেখ থাকলেও বরাকের নামগন্ধ নেই। আসলে যে অঞ্চল থেকে বেশি সমর্থন পেয়েছেন সেই অঞ্চলের জন্যই দরাজ মোদী সরকার, উপেক্ষিত অন্যরা। বাজেটকে জুমলা বাজেট বলে অভিহিত করে সুস্মিতা বলেন, জনকল্যাণের অভিপ্রায় ছাপিয়ে সরকার টিকিয়ে রাখার প্রয়াসই দেখা গেছে বাজেটে। পশ্চিমবঙ্গ, আসাম সহ পূর্ব ভারতের জনগণের মনে কোনো উদ্দীপনা তৈরি করেনি এই বাজেট। বলেন, রাজা জানেন না প্রজারা কোথায় কিভাবে আছেন। তার বাজেটে সার্বিক জনকল্যাণের কথা থাকবে এমনটা আশা করাই যায় না। 2011 পর থেকে জনশুমারি হয়নি। দেশের জনসংখ্যা কত সেটা না জানলে বাজেট কিভাবে তৈরি হয় সেই প্রশ্নও তিনি তুলেন। অপরদিকে কাটাখাল নদী থেকে যুবককে জীবিত উদ্ধার এসডিআরএফ ও স্থানীয় পুলিশের তৎপরতায় কাটাখাল নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো 24 বছর বয়সের বিশ্বজিৎ রায় নামের এক যুবককে। তার বাড়ি কুয়ারপাড় চতুর্থ খণ্ডে। জানা গেছে মঙ্গলবার বেলা 11টা নাগাদ বিশ্বজিৎ তার মায়ের সঙ্গে মোহনপুর বাজারে আসে। বাজার থেকে কাটাখাল নদীতে যায় সে, এরপর পা পিছলে নদীতে তলিয়ে যায়।
ঘণ্টাখানেক পর সে ফিরে না আসায় তার মাতাকে খুঁজতে নদীতে যান, কিন্তু কোনো সন্ধান পাননি। পরে প্রত্যক্ষদর্শীরা জানান নদীতে এক যুবককে ডুবন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি মোহনপুর পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ তরুণ লস্কর সঙ্গে সঙ্গে এসডিআরএফ কে খবর দেন। পরে বিকেল 2টা নাগাদ এসডিআরএফ এসে কাটাখাল নদীতে অভিযানে নেমে মোহনপুর তৃতীয় খণ্ড থেকে বিশ্বজিৎকে জীবিত অবস্থায় উদ্ধার করে এরপর মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরুণ লস্করের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে তাকে মোহনপুর সিএইচসিতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় বিশ্বজিৎকে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানান মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরুণ লস্কর। পুলিশ ও এসডিআরএফ এর দ্রুত পদক্ষেপে স্থানীয় জনগণ তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। অপরদিকে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন আয়ুক্ত সচিব অশোকের। করিমগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য বিভাগের আয়ুক্ত সচিব পি অশোকবাবু। মঙ্গলবার করিমগঞ্জ সরকারি হাসপাতালে আসার আগে শ্রীগৌরী এবং চরগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি। করিমগঞ্জ সরকারি হাসপাতালের মেডিসিন বিভাগ, প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ পরিদর্শন করেন। সরকারি হাসপাতালে যেসব সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরেন হাসপাতালের অধ্যক্ষ লিপিদেব সহ অন্যান্য চিকিৎসকরা। হাসপাতালে বিকল হয়ে থাকা অক্সিজেন প্ল্যান্ট, নার্সের স্বল্পতার বিষয়টিতেও আলোকপাত করা হয়। স্বাস্থ্য বিভাগের আয়ুক্ত সচিব চিকিৎসালয়ে থাকা জনাকয়েক রোগীর সঙ্গে স্বল্পকালীন আলোচনা করেন। উচ্চপদস্থ আধিকারিকের সফর হলে চিকিৎসালয় পরিষ্কার করে রাখার যে নিয়ম রয়েছে সেভাবে মঙ্গলবার করিমগঞ্জ সরকারি হাসপাতাল ছিল সম্পূর্ণ পরিষ্কার এবং জকজকে। বিকেল 4টার পর উপস্থিত ছিলেন চিকিৎসকরা। হাসপাতালে তেমন কোনো সমস্যা নজর কাটতে পারেননি আয়ুক্ত সচিব পি অশোকবাবুর। হাসপাতাল কর্তৃপক্ষ যেসব সমস্যা তার কাছে তুলে ধরেছেন সেগুলো অচিরেই নিষ্পত্তি করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, করিমগঞ্জ সরকারি হাসপাতালে জনগণের অভিযোগের কোনো অন্ত নেই। সকাল 8:30 থেকে হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকার কথা থাকলেও 10টা, 10:30 পর্যন্ত অনেক চিকিৎসক আসেন না বলে অভিযোগ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দুটি অক্সিজেন প্ল্যান্ট বানানো হলেও সেগুলো জনগণের কোনো কাজে আসছে না। 10-12 বছর আগে নির্মাণ হওয়া বিল্ডিং দিয়ে অনর্গল জল পড়ে বলে ভুক্তভোগীদের অভিযোগ। অনেক সময় হাসপাতালে জলের অভাব দেখা দেয়, তাই রোগী কিংবা রোগীর পরিবারের সদস্যদের জল বাইরে থেকে কিনে আনতে হয়। আইসিইউতে পর্যাপ্ত নয় রোগীর বেড, ফলে মুমূর্ষু রোগীদের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়ে থাকে। হাসপাতালে সব সমস্যা যেভাবে অনায়াসে নিষ্পত্তি করা সম্ভব নয়, ঠিক সেভাবে উচ্চপদস্থ আধিকারিকদের নজর এড়িয়ে যায় নিত্যদিনের সমস্যা। স্বাস্থ্য বিভাগের আয়ুক্ত সচিব এদিন করিমগঞ্জ সরকারি হাসপাতাল পরিদর্শনের পর রাতে হাইলাকান্দি সরকারি হাসপাতাল পরিদর্শনের জন্য যাত্রা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।